ইরানে ধ্বংসস্তূপ সরিয়ে সচল হচ্ছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি। ইরানকে জব্দ করতে চীনের লাগাম টানছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত 11। ট্রাম্পের হরমুজ অবরোধে মারাত্মক বিপদে ভারত। লেবানন থেকে হেলিকপ্টারে ফিরছে আহত ইসরায়েলি সেনারা। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। পারস্য উপসাগরে ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের হুমকি এখন খোদ দিল্লির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে 140 কোটি মানুষের দেশ ভারতে। এতদিন তেহরানের বিশেষ অনুমতিতে ভারতের কয়েকটি জাহাজ পার হতে পারলেও ইসলামাবাদের শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ট্রাম্পের প্রস্তাবিত কঠোর অবরোধ কার্যকর হলে ভারতের জ্বালানি আমদানির লাইফলাইন পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশে গ্যাসের মজুদ কমে আসায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, আর জ্বালানির দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালী অবরোধের হুমকি কার্যকর করেন তবে সবচেয়ে বিপদে পড়বে ভারত। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লিতেও। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে, যা ইতোমধ্যেই দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। 140 কোটি জনগণের এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। কৌশলগত এই জলপথ হরমুজ প্রণালীর উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তেহরান। বিশ্বে ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন প্রায় স্থবির। এই অচল অবস্থার মধ্যেও সীমিত আকারে কিছু জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারত সেই অল্প কয়েকটি দেশের মধ্যেই ছিল যারা বিশেষ অনুমতি পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের পতাকাবাহী অন্তত 9টি জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। মুম্বাই উপকূলে একটি এলপিজি ট্যাঙ্কার ইতোমধ্যে নোঙরও করেছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। পাকিস্তানে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধের হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালীতে ইরানের বন্দরমুখী সব নৌ চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের জন্য সীমিত এই সুযোগটুকুও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের অভ্যন্তরে। গ্যাসের মজুদ কমে যাওয়ায় সরকার শিল্প খাতের পরিবর্তে গৃহস্থলী খাতে সরবরাহ অগ্রাধিকার দিচ্ছে। ফলে রেস্তোরাঁ ব্যবসা সংকটে পড়েছে। অনেক শিল্প কারখানার উৎপাদন কমে গেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। এদিকে মুম্বাই ও দিল্লির মতো বড় শহরগুলোতে অভিবাসী শ্রমিকদের অনেকেই খরচ সামলাতে না পেরে গ্রামে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে পারস্য উপসাগরে এখনও ভারতের 1 ডজনেরও বেশি জাহাজ আটকে রয়েছে। এই অবস্থায় মার্কিন অবরোধ কার্যকর হলে এগুলো মাঝ সমুদ্রেই আটকে পড়ার ঝুঁকিতে রয়েছে। অরিত্র বাসু, কালবেলা। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের পরিকল্পনা এখন সরাসরি রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বে। হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা তেলবাহী ট্যাঙ্কারের চলাচলকে ওয়াশিংটন দেখছে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানি তেল আমদানি রুখতে কোনো দেশকে ছাড় দেওয়া হবে না। আরব সাগরে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ডিস্ট্রয়ার মোতায়েন করে সমুদ্রপথ সিল করে দেওয়ার যে হুঁশিয়ারি ওয়াশিংটন দিয়েছে তার তীব্র সমালোচনা করেছে বেইজিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই একতরফা পদক্ষেপের বিপরীতে শান্তি ফেরাতে 4 দফা প্রস্তাব দিলেও উত্তেজনার পারদ কমছে না। বিস্তারিত রিপোর্টে। ইরানকে শায়েস্তা করতে এবার চীনের লাগাম টানতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে সৃষ্টি হওয়া এই উত্তেজনা এখন সরাসরি যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বে রূপ নিচ্ছে। পাকিস্তানে ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর আরব সাগরে নৌ অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। এই অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রফতানি বন্ধ করে দেশটির অর্থনীতিকে চাপে ফেলা। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন এই অবরোধ উপেক্ষা করে চীনের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দেয়। এই ঘটনাকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট করে দিয়েছেন, চীনকে ইরানি তেল আমদানি করতে দেওয়া হবে না। তার ভাষায়, হরমুজ প্রণালীতে ইরানি তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে এবং এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া যে কোনো জাহাজই এই অবরোধের আওতায় পড়বে। কোনো দেশকে দেওয়া হবে না বিশেষ ছাড়। ইতোমধ্যে এই অবরোধ কার্যকর করতে আরব সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যেখানে উচ্চ প্রশিক্ষিত নাবিকরা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। তবে যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিং বলছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলছে। তারা অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে। এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শান্তি ফেরাতে 4 দফা প্রস্তাবও দিয়েছেন, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং আন্তর্জাতিক আইনের শাসন নিশ্চিত করার উপর। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের বিষয়টি। যদিও এই সফর আদৌ স্বাভাবিকভাবে হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অরিত্র বাসু, কালবেলা। ভারতের ছত্তিশগড়ে এক ভয়াবহ শিল্প দুর্ঘটনার সাক্ষী হল বিশ্ব। শক্তি জেলায় অবস্থিত বেদান্ত লিমিটেডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন শ্রমিক। মঙ্গলবার দুপুরে ইউনিট 1-এর বয়লারে উচ্চচাপের স্টিম পাইপ ফেটে যাওয়ার পর মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হয় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় এখনও হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর লড়াই চালাচ্ছেন 20 জনেরও বেশি শ্রমিক, যাদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পরপরই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। বিস্তারিত রিপোর্টে। ভারতের ছত্তিশগড় রাজ্যে শক্তি জেলায় অবস্থিত বেদান্ত লিমিটেডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার এক ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 11 জন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক বিস্ফোরণে ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে। এই ঘটনায় অন্তত 22 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও উদ্ধারকারী দল আশঙ্কা করছে ধ্বংসস্তূপের নিচে বা বয়লার কক্ষের ভেতরে আরও কিছু শ্রমিক আটকা থাকতে পারেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রের মালিকপক্ষ বেদান্ত লিমিটেড দাবি করেছে, ওই ইউনিটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল একটি সাব কন্ট্রাক্টর প্রতিষ্ঠান। তবে সরকারি তদন্তের পর এই দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়বদ্ধতা নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রকাশিত সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবি এখন বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। ছবিগুলোতে দেখা গেছে, গত 40 দিনের সংঘাতের সময় ইসরায়েল ও আমেরিকার হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের মাটির নিচে সেই বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরায় সচল করতে মরিয়া চেষ্টা চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে মাটির নিচে লুকিয়ে থাকা টানেলের মুখগুলো উন্মুক্ত করতে ব্যবহার করা হচ্ছে ভারী সব যন্ত্রপাতি। গোয়েন্দা প্রতিবেদন বলছে, ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত, যা এই যুদ্ধবিরতির সুযোগে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই ইরান ফের যুদ্ধের মহড়া দিচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, তেহরান তাদের মাটির নিচের মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরায় সচল করতে মরিয়া হয়ে উঠেছে। গত 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইসরায়েল ও আমেরিকার হামলায় যেসব ঘাঁটির প্রবেশপথ ধ্বংসস্তূপে ঢেকে গিয়েছিল, এখন সেখানে চলছে বড় ধরনের উদ্ধার অভিযান। ভারী যন্ত্রপাতি ব্যবহার
ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে থাকা টানেলের মুখ থেকে পাথর ও মাটি সরানো হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো পুরোপুরি অক্ষত। যুদ্ধবিরতির এই সময়টাকে ইরান তাদের সামরিক সক্ষমতা ফিরিয়ে আনার মোক্ষম সুযোগ হিসেবে দেখছে। একদিকে পাকিস্তানের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে তেহরানের সামরিক প্রস্তুতি বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশ্লেষকদের মতে ইরানের এই বিশেষ প্রতিরক্ষা নীতি আগামী দিনের সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। লেবানন সীমান্তে সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলি বাহিনীর ভেতরেও বাড়ছে ক্ষয়ক্ষতির দীর্ঘ তালিকা। লড়াকু যোদ্ধাদের প্রতিরোধের মুখে উত্তর রণাঙ্গন থেকে হেলিকপ্টারে করে প্রতিনিয়ত সরিয়ে নেওয়া হচ্ছে আহত ইসরায়েলি সেনাদের। হাইফার রামবাম হাসপাতাল এখন যেন এক মিনি যুদ্ধক্ষেত্র, যেখানে সাধারণ নাগরিকদের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন শত শত আহত সেনা। একদিকে লেবানন জুড়ে লাশের মিছিল আর ধ্বংসের স্তূপ, অন্যদিকে দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠকের পরও ইসলামাবাদের শান্তি আলোচনায় মেলেনি কোনো রফা সূত্র। বিস্তারিত রিপোর্টে। আহত ইসরায়েলি সেনাদের লেবাননের যুদ্ধের ময়দান থেকে হেলিকপ্টারে করে দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে। চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাইফা শহরের রামবাম হাসপাতালে। সোমবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টার নামার সাথে সাথেই আগে থেকে প্রস্তুত থাকা মেডিকেল টিম স্ট্রেচার ও অ্যাম্বুলেন্সে করে আহত সেনাদের জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। তবে এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন থেকে 81 জন আহত ইসরায়েলি সেনাকে রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের ভেতরে মিসাইল হামলার কারণে আহত আরও 314 জন সাধারণ নাগরিকও সেখানে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত চলা হামলায় লেবাননে 1953 জন নিহত এবং 6303 জন আহত হয়েছেন। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত রবিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ প্রতিনিধিরা টানা 21 ঘন্টা বৈঠক করেন, কিন্তু দীর্ঘ এই আলোচনার পরও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় কোনো চুক্তি হয়নি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাবি এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবানন পড়ে না, অর্থাৎ সেখানে তারা হামলা চালিয়ে যেতে পারবে। অন্যদিকে ইরানের কড়া দাবি লেবাননকে অবশ্যই এই যুদ্ধবিরতির আওতায় আনতে হবে, আর এই দ্বন্দ্বের কারণেই আপাতত ভেস্তে গেছে শান্তি আলোচনা। রিয়াদ হোসেন, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।